রূপবালা সিংহ রায়ের লেখা গল্প অন্তমিল। 3 রাস্তার মোড়েই তো দাঁড়িয়ে আছি, এবার কোন দিকে যাব সেটা তো বলুন। সত্যি দেখা করতে চান? না দেখা করলে কি খুব ক্ষতি হবে? ঠাট্টা করছেন আমার সাথে? আরে ঠাট্টা কেন করতে যাব? আমি তো কি শুনি, সেই 7 সকালে বেরিয়েছি। আরামবাগ থেকে প্রথমে শিয়ালদহ, তারপর সেখান থেকে আবার ধরলাম ক্যানিং ট্রেন থেকে নেমে আবার ইঞ্জিন ভ্যান, তারপর পৌঁছলাম এই ধ্যার গোবিন্দনগরে। আপনার কথা মতোই দাঁড়িয়ে আছে 3 রাস্তার মোড়ে। এখন বলছেন দেখা করবেন না, মজা করছেন না? আমি কিন্তু যেসে মেয়ে নই বলে দিচ্ছি। আপনার ঠিকুজি কুষ্টি বের করতে 2 মিনিটও লাগবে না। তারপর এমন হাল করব সারা জীবন মনে রাখবেন। এ বাবা, আপনি তো দেখছি রেগে যাচ্ছেন। রাখবো না তো কি করব শুনি? 1 মিনিট, আপনি কোনো ফ্রড না তো? আমাকে মিসইউজ করছেন না তো? এমন কথা বলতে পারলেন আপনি? এতদিনেও আমার উপর এতটুকু বিশ্বাস জন্মায়নি আপনার? কথাটা বলতে আপনার মুখে আটকালো না একবারও? মুখে আটকানোর কি আছে? আমি সোজা কথা সোজাভাবেই বলতে ভালোবাসি। এবার কোন দিকে যাব সেটা বলুন। কিছু বলছেন না যে? চুপ করে কেন আছেন? কিছু তো জিজ্ঞাসা করছি না কি? অদ্ভুত মানুষ তো মশাই আপনি। এই বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকব? আপনি কিন্তু বাধ্য করছেন আমায় অন্য সিদ্ধান্ত নিতে। আমি কিন্তু ফিরে যাচ্ছি বলে ফোনটা কেটে দেওয়ার পরও মনটা যেন কিছুতেই ফিরে যেতে চাইছে না শ্রীতমার। একবার প্রিয়াংশু নামের লোকটাকে বড় দেখার ইচ্ছা। ফোনে যতটুকু কথা হয়েছে ভালো মানুষ বলে তো মনে হয়। আর তাছাড়া সেবার উনি না থাকলে হয়তো আজ একটা ভুল লোকের সাথে তার বিয়েও হয়ে যেত। লোকটা সাহস কত, ঘরে বউ থাকতে আবার বিয়ে করতে চায়। কাউকে না জানিয়ে খবরের কাগজে পর্যন্ত বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। তারপর রীতিমতো নকল মা বাবাকে নিয়ে হাজির শ্রীতমাদের বাড়িতে। বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। শেষমেশ প্রিয়াংশুর কথা মতো লোকটার সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর জানতে পারে সব কিছু। ডিভোর্সের 5 বছর অতিক্রান্ত। বাবা মারা গেছেন 2-3 বছর আগে। মা থাকেন দাদার সংসারে। চাকরিজীবী মেয়ে শ্রীতমা। বাপের বাড়ি থাকা বড্ড আত্মসম্মানে বাজছিল তার, তাই নিজে একটা ফ্ল্যাট কিনে একাই থাকতে শুরু করে। বেশ কাটছিল একা একা তার। না আছে কোনো চাপ, না আছে সংসারে তেমন কাজ। একা মানুষ, নিজের মতো করে নিজের ইচ্ছায় বেশ চলছিল। কিন্তু বছরখানেক ধরে কেমন যেন একা একা লাগতে শুরু করলো তার। একাকিত্ব যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। সারাদিন অফিস থাকে, তখন কিছু মনে হয় না, কিন্তু রাতে একা একা বাড়ি থাকা দায় হয়ে পড়ে তার। নিভৃতে মনে পড়ে প্রাক্তন স্বামী প্রিয়ব্রতর কথা, তার মা বাবার কথা। ও কখনোই বুঝতে চায়নি আমায়। ও যদি একটু বুঝতো, এই দিনটা আসতো না আমার জীবনে। মানছি ভুল আমারও ছিল, হয়তো ওর থেকে আমার ভুলটা বেশি ছিল। অনেক কিছু মানিয়ে নিতে পারতাম না। সংসারে কত কিছু তো হয়, তাই বলে একেবারে ডিভোর্স? হ্যাঁ, মানছি ডিভোর্সের কথাটা প্রথম আমি তুলেছিলাম। সেদিন ঝগড়া করতে করতে মাথাটা এতটা গরম হয়ে গিয়েছিল যে বলেই ফেলেছিলাম। তারপর রাগের মাথায় নিজের জিনিসপত্রগুলো নিয়ে যখন চলে আসছিলাম, ও দাঁড়িয়েছিল সামনে। তবুও একবারও মুখের কথা বলল না, যেও না, আটকালো না আমায়। তারপর ভেবেছিলাম ও হয়তো আসবে নিয়ে যেতে, এলো না। একটা ফোন পর্যন্ত করলো না। কি করলো? ওর মাকে দিয়ে ফোন করালো। মাথাটা তখন আরও গরম হয়ে গেল। যা না তা বলে দিলাম। ওর মায়ের থেকে ফোনটা নিয়ে বলল, আমি মা বাবাকে একা ছাড়তে রাজি নই। এতে যদি তুমি চলে যাও আমার জীবন থেকে, যেতে পারো। কথাটা শুনে শ্রীতমার ইগোটা আরও বেড়ে গেল। এত বড় কথা, থাক ওর মা বাবাকে নিয়ে। তারপরও নিজেই পাঠায় ডিভোর্সের কাগজপত্র প্রিয়ব্রতর বাড়িতে। তখন শুধু মনে হতো একা থাকলেই বোধহয় ভালো থাকা যায়। কেন মিছে ওর মা বাবার দায়িত্ব বইব? সেই জন্য নানা নাছিলাই চালাতো অশান্তি। তারপর একদিন ডিভোর্স হয়ে যায় ওদের। এখন একান্তে বসে সেই কথা ভাবলে নিজেকে বড়ই অপরাধী বলে মনে হয়। দোষ যে ওদের ছিল না, কথাটা একেবারে ভুল। ভুল তাদেরও ছিল, তবে আর একটু চেষ্টা করা যেত। প্রায় 9 বছরের সম্পর্ক ওদের। বিয়ের আগে প্রায় 7 বছর, আর বিয়ের পর আরও 2 বছর।
এক নিমেষে সেটা ভেঙে ফেলে বড় একা লাগে তার। তার উপর মা বারবার করে বলে, একা একা কি আর থাকা যায়? এখন না হয় ঠিক আছে, এরপর বয়স বাড়লে তোকে কে দেখবে মা? আমি আর কদিন আছি বল? তাই বলছি আবার একটা বিয়ে কর। দাদা বৌদিও বলে একই কথা। সেই সঙ্গে তার একাকিত্ব। তারপর খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া, সেই সুবাদে আলাপ হয় কজনের সঙ্গে। প্রিয়াংশু তাদের মধ্যে একজন। বেশ একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে ওদের মধ্যে। তবে তাদের এখনো মুখোমুখি দেখা হয়নি, এমনকি শ্রীতমা তার ছবি পর্যন্ত দেখেনি। নানান কারণে সেটা পণ্ড হয়ে গেছে। শ্রীতমার কেন জানি না মনে হয় প্রিয়াংশু ইচ্ছা করেই তার সঙ্গে দেখা করতে চাইছে না। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজতে অত দূর থেকে আসা এখানে। অনেক বলে কয়ে এই পর্যন্ত এসে কি বিফল হবে ভাবতেই কেমন হতাশ হয়ে পড়ছে সে। না না, এত সহজে হাল ছাড়া যাবে না। ফোনটা কেটে দিয়ে জনে জনে জিজ্ঞাসা করতে থাকে প্রিয়াংশুর ব্যাপারে। ডাক্তার বলে কথা, কেউ না কেউ তো তার খবর দিতে পারবেই। তাছাড়া গ্রামগঞ্জ বলে কথা, কোনো ডাক্তার মানুষকে খোঁজা এতটা দুঃসাধ্য বলে মনে হয় না তার। শেষমেশ জিজ্ঞাসা করতে করতে জানতে পারে এ চত্বরের ডাক্তার প্রিয়াংশু বলে কেউ নেই। একজন ডাক্তার আছেন, তার নাম প্রিয়ব্রত। প্রিয়ব্রত নামটা শুনেই চমকে উঠল শ্রীতমা। তাহলে প্রিয়ব্রতই কি নাম পরিবর্তন করে তার সঙ্গে ছলনা করছে? রাগ হওয়ার বদলে এক আলাদা অনুভূতি কাজ করতে থাকে তার মধ্যে। একবার দেখা করতে ইচ্ছে করছে তার সঙ্গে, কিন্তু কোন মুখে হাজির হব তার সামনে? না যাওয়ারও বা কি আছে? ও কেন ঘোরাবে এভাবে আমায়? এত বড় সাহস হয় কি করে ওর? জিজ্ঞাসা করেও বা কি লাভ? ক্ষতিও যে বিশেষ কিছু আছে তাও তো নয়। দোনামনা করতে করতে হাজির হয় প্রিয়ব্রত চেম্বারে। চেম্বারে তালা বন্ধ দেখে একজনকে জিজ্ঞাসা করে জানতে পারে ডাক্তারবাবু এখানে শনি রবি করে দুদিন থাকেন। সোমবার সকাল সকাল আবার ফিরে যান কলকাতায়। মিনিট 5 দূরে একটা ভাড়া বাড়িতে উনি আছেন। ওখানে গেলে দেখা হতে পারে। লোকটার কথা মতো শ্রীতমা গিয়ে পৌঁছায় সেখানে। নাকে ভেসে আসছে খিচুড়ির গন্ধ, সেই সঙ্গে ইলিশ মাছ ভাজা। প্রিয়ব্রত রান্নার হাতটা দারুণ। এই নিয়ে কথা শোনাতো তার মা শ্রীতমাকে, শেখো কিছু আমার ছেলের থেকে, কতদিন সে তোমায় হাত পুড়িয়ে রান্না করে খাওয়াবে। রাগ হতো শ্রীতমার। এত চেষ্টা করত, কিন্তু প্রিয়ব্রতর মতো রান্না সে করতে পারত না। প্রিয়ব্রত যদিও বলতো তার মাকে, মা ও অফিস থেকে ফিরেছে, ওকে দিয়ে কেন করাও, তুমিও তো রান্নাটা করতে পারো, আর যদি তা না হয় আমি করে দেব। তাই নিয়ে তার মা শোনাতো হাজারটা কথা। প্রিয়ব্রত শ্রীতমাকে সেসব কানে তুলতে বারণ করত, কিন্তু কান বন্ধ করে কি আর থাকা যায়? কথায় কথায় লেগে যেত ঝগড়া। খিচুড়ি শ্রীতমার অন্যতম প্রিয় খাবার। বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে দুদিন ছাড়া ছাড়া প্রিয়ব্রত খিচুড়ি বানাতো তার জন্য। ভাবতেই একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল শ্রীতমার। এই বর্ষায় বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে আসবে? তবু শ্রীতমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাত ধরে প্রিয়ব্রত নিয়ে গেল ঘরের মধ্যে। শ্রীতমা প্রায় জোরপূর্বক এক ঝটকায় নিজের হাতখানা ছাড়িয়ে নিয়ে বলল, তোমার সাহস হয় কি করে অন্য পরিচয়ে আমার সঙ্গে কথা বলার? ইলিশ মাছগুলো ওল্টাতে ওল্টাতে মুচকি হাসতে থাকে প্রিয়ব্রত। কোনো উত্তর না পেয়ে শ্রীতমা রেগে গিয়ে ছাতাটা নিয়ে চলে যেতে উদ্যত হলে প্রিয়ব্রত বলে, উত্তর না নিয়ে চলে যাচ্ছ যে বড়? যাব না তো কি করব শুনি? আমার হাতে সময় বেশি নেই, আর তাছাড়া কোনো কিছু জানার ইচ্ছেও আমার নেই। মানুষ এত বড় ঠগ হতে পারে আমার জানা ছিল না। এখন জানলে তো? হ্যাঁ জানলাম। জেনেই যখন গেছো, খিচুড়ি করেছি, সঙ্গে ইলিশ মাছ ভাজাও রয়েছে, খেয়ে যাও দুটো। মানে? মানে আবার কি? ভর দুপুরবেলা বাড়িতে একজন এলো, তাকে খেতে দেব না? আর তাছাড়া যখন জানি সকাল থেকে তার কিছু খাওয়া হয়নি, কি করে না খাইয়ে ছাড়ি বলো? আমি কি এখানে খেতে এসেছি? তবে তবে মানে? তুমি যখন খোঁজ নিয়ে জানতে পারলে আমি প্রিয়াংশু নই, তোমার প্রাক্তন স্বামী প্রিয়ব্রত, তবে এখানে এলে কেন? আশাটাই ভুল হয়েছে আমার। ভুল তো হয়েছে, তার জন্য শাস্তি তো পেতেই হবে। শাস্তি? তা কি শাস্তি শুনি? খেতে হবে। এক্কেবারেই না। আমি শুধু জানতে এসেছি তুমি আমার সঙ্গে প্রতারণা কেন করলে, কেন খেললে আমার ইমোশন নিয়ে।
আমার মনে হয় আমি কারোর সঙ্গে প্রতারণাও করিনি, আর কারো ইমোশন নিয়েও খেলিনি। ও তাই বুঝি? তাহলে এই নাটকটার কী মানে শুনি? সে তো অনেক বড় গল্প। তুমি কি শুনবে? তাহলে শুনে কাজ নেই, আমি চললাম। আরে চললাম মানে? এমনিতে তো আমার অপরাধের শেষ নেই, তার উপর আবার এই নতুন অপরাধ বোধের বোঝা বইতে আমি রাজি নই। তাহলে অত ভনিতা না করে যা বলবার তাই বলে ফেলুন প্রিয়াংশুবাবু। আমার হাতে সময় খুব কম, আমাকে আবার মায়ের কাছে আরামবাগে ফিরতে হবে। মা কেমন আছেন আর বাড়ির সবাই? ভালো। বুঝতে পারছি আপনার খুব রাগ হচ্ছে শ্রীতমা দেবী। বুঝতে যখন পারছেন তাহলে এত রাগলে তো ভয় লাগে। রাখবেন না প্লিজ। বলছি সেদিন চেম্বারে বসে খবরের কাগজটায় চোখ বোলাতে বোলাতে চোখ পড়ল পাত্রপাত্রীর বিজ্ঞাপনটায়। বিয়ে করার জন্য নয়, কলমটা পড়তে এখন বেশ মজা লাগে। এক একজনের এক এক রকম চাহিদা, যা হাসির খোরাক বলে মনে হয় আমার কাছে। যাক সেসব কথা। তো পড়তে পড়তে হঠাৎ চোখ গেল একটা জায়গায়। শ্রীতমা নামটা দেখতেই চোখ আটকে গেল সেখানে। ঠিকানাটা পড়ে বুঝে গেলাম ইনি কে। কষ্ট যেমন হচ্ছিল তেমন ভালো লাগছিল এই ভেবে যে আমি তো তাকে সুখী করতে পারলাম না, অন্য কেউ যদি পারে। চেম্বার থেকে ঘরে ফিরে সারা রাত ঘুম নেই দু চোখে। পরদিন কাজে মন নেই, মনটা কেমন যেন উসখুস করছে। নতুন করে মনে পড়ছে পুরনো স্মৃতিগুলোর কথা, মান অভিমানগুলোর কথা। কান্না পাচ্ছে ভীষণ, তবু নিজেকে সামলে নিয়েছিলাম কোনো রকমে। তারপর হঠাৎ করে মনে হলো, তুমি যেমন মেয়ে, হুটহাট করে যদি আবার ভুল সিদ্ধান্ত নিয়ে নাও আবারও তো ধাক্কা খাবে। আর তাছাড়া তোমায় আমার চেয়ে কে ভালো বোঝে বলো তো? তাই চেয়েছিলাম নিজেই ঠিক করে দিই তোমার মনের মতো মনের মানুষকে। খোঁজ নিয়ে দেখি এক জায়গায় তোমার বিয়ের কথা চলছে। লোকটা সম্পর্কে তোমার জানানোর পর ভাবলাম তুমি হয়তো ভেঙে পড়েছ। তোমাকে সামলানোর জন্য আর তোমার সঙ্গে দুটো কথা বলার জন্য নাম পরিবর্তন করে তোমার সঙ্গে আলাপ করা। আর তুমি কি করলে? একেবারে ধাওয়া করতে করতে আমার আস্তানায় এসে হাজির। আমি তো বলিনি কাউকে আমার উপকার করতে। কেন, কিসের জন্য কেউ ভাববে আমার কথা? কে আমি? আমি একাই যথেষ্ট আমার জন্য, সে তো আমি জানি। তবুও মন চাইল তাই। ও মন চাইল, কেউ নিজে নয়। একটা মানুষ আর তার মন দুটো জিনিস আলাদা বুঝি? জানতাম না তো। অত জানার দরকার নেই, চললাম আমি। সত্যি সত্যি? মানে সত্যি কি চলে যাবে? থাকার জন্য এসেছি বুঝি? থাকলে কি খুব ক্ষতি হবে? লাভ ক্ষতি নিয়ে আর ভাবি না এখন। তাহলে থেকে গেলে হয় না? পা দুটো আর ঘরের চৌকাঠ পেরোতে চাইল না শ্রীতমার। থমকে গেল সে। আর ঠিক তার পরের মুহূর্তেই তাকে ঠেলে সেই চৌকাঠ পেরিয়ে এক বাটি পায়েস নিয়ে ঘরে ঢুকলো একটা মেয়ে, নাম দীপিকা। দীপিকা হেসে হেসে ভেতরে ঢুকেই বলল, এই যে এখনো দাঁড়িয়ে আছেন কেন ডাক্তারবাবু? আসুন খেতে বসুন, আর দেখুন আমি কি এনেছি। তার হাতে একটা স্টিলের বাটি, ওপরে ধোঁয়া ওঠা পায়েস, ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল দুধ, এলাচ আর গুড়ের মিষ্টি গন্ধ। প্রিয়ব্রত একটু অবাক হয়ে বলল, পায়েস? দীপিকা গর্বের সঙ্গে বলল, হ্যাঁ, নিজে হাতে বানিয়েছি আপনার জন্য। আজ যে আপনার জন্মদিন। কথাটা শুনে মুহূর্তের জন্য থমকে গেল সব কিছু। শ্রীতমার বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। আজ প্রিয়ব্রতর জন্মদিন? সে যেন বিশ্বাসই করতে পারছে না। এই দিনটা, এই একটা দিন যেটা সে কখনো ভুলতো না, আজ সে ভুলে গেছে। দীপিকা আবারও বলতে লাগলো, আর শুধু পায়েসে কি হবে? আজ আপনি কোথাও যাচ্ছেন না, রাতটা আমাদের বাড়িতেই থাকবেন। আমি নিজে হাতে আপনার জন্য মাটন রান্না করব। প্রিয়ব্রত একটু অপ্রস্তুত হয়ে বলল, না না, তা কি করে হয়? বাড়িতে মা বাবা চিন্তা করবে, আর জন্মদিনের দিনটা তো আমি ওদের সাথেই কাটাই সব সময়। আজ বরং থাক, পরে কোনো দিন। পরে টরে না, আজ আপনাকে থাকতেই হবে। আর তাছাড়া মাসিমা মেসোমশাইয়ের সঙ্গে আমার কথা হয়ে গেছে, তারা কিছু মনে করবেন না। প্রিয়ব্রত অবাক হয়ে বলল, তুমি কথা বলেছ? হ্যাঁ, দীপিকা হেসে বলল, আর যদি খুব অসুবিধা হয় তাহলে এখনই ফোন করে বলছি, ওনারাও চলে আসুন এখানে, সবাই মিলে উদযাপন করব।
প্রিয়ব্রত শ্রীতমার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে দীপিকাকে একটু থামিয়ে দিতে গিয়ে বলল, না না, এত কষ্ট করার দরকার নেই। দীপিকা এবার একটু গম্ভীর গলায় বলল, এই নিয়ে আর ভাবার দরকার নেই ডাক্তারবাবু, এটা আমি ঠিক করিনি, বড়রা বলেছে। কথাটা শুনে আর কিছু বলার থাকলো না প্রিয়ব্রতর। কিন্তু এই পুরো দৃশ্যটা একদম নিঃশব্দে দাঁড়িয়ে দেখছিল শ্রীতমা। তার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। চোখের সামনে যেন একের পর এক ভেসে উঠতে থাকলো পুরনো দিনগুলো। প্রিয়ব্রতর জন্মদিন মানেই ছিল তার জন্য একটা আলাদা উৎসব। কতদিন আগে থেকে প্ল্যান করতো সে, কি গিফট দেবে, কিভাবে সারপ্রাইজ দেবে। একবার তো নিজে হাতেই একটা কেক বানানোর চেষ্টা পর্যন্ত করেছিল। পুরোটা বেঁকে গিয়েছিল, ঠিকমতো ফুলেও ওঠেনি। তবুও প্রিয়ব্রত কি হাসি মুখে খেতে খেতে বলেছিল, এটাই আমার জীবনের সেরা কেক। রান্না সে তেমন পারত না, তবুও চেষ্টা করত প্রিয়ব্রতের পছন্দের খাবারগুলো বানাতে। মাঝে মাঝে নুন কম, কখনো ঝাল বেশি, তবুও প্রিয়ব্রত কখনো কিছু বলেনি। উল্টে বলতো, তুমি বানিয়েছ, সেটাই যথেষ্ট। আর আজ সে দাঁড়িয়ে আছে একজন বাইরের মানুষ হয়ে। অন্য কারো হাতের পায়েস, অন্য কারো পরিকল্পনা, অন্য কারো যত্নে ভরে উঠছে প্রিয়ব্রতর জন্মদিন। তার নিজের হাত ফাঁকা। তার নিজের মনে শুধু একটাই প্রশ্ন, কেন সে ভুলে গেল এত গুরুত্বপূর্ণ একটা দিন, যেটা তার জীবনের অংশ ছিল, যেটা একসময় তার কাছে ভালোবাসার প্রতীক ছিল। কিভাবে সে ভুলে গেল? চোখটা হঠাৎ ঝাপসা হয়ে এলো। সে মুখ ঘুরিয়ে নিল যাতে কেউ যেন দেখতে না পায়। কিন্তু বুকের ভেতরের কান্নাটা আর থামানো যাচ্ছে না। মনে মনে বলল, আমি কি সত্যিই এত দূরে চলে গেছি, নাকি আমি নিজেই নিজেকে দূরে সরিয়ে দিয়েছি? প্রিয়ব্রত একবার তাকালো শ্রীতমার দিকে। তার চোখে সেই চেনা দৃষ্টি, যেখানে আছে না বলা হাজারটা কথা। কিন্তু আজ দুজনার মাঝখানে দাঁড়িয়ে আছে সময়, অভিমান, আর কিছু না বলা ভুল। দীপিকা তখনও হাসি মুখে বকবক করতে ব্যস্ত। আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে নিন তো এবার, আমি তার মধ্যে সব রেডি করে দিচ্ছি। ঘরের ভেতরে আবার ভেসে উঠল খিচুড়ি আর ইলিশ ভাজার গন্ধ। আর সেই গন্ধের মাঝেই নিঃশব্দে ভেঙে পড়ল শ্রীতমার মন। কারণ সে বুঝতে পারল, কিছু স্মৃতি কখনো পূর্ণ হয় না, শুধু মানুষ দূরে সরে যায়। তাকে থ মেরে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে উদ্দেশ্য করে দীপিকা বলল, এ বাবা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? আপনি জানেন না আজকে ডাক্তারবাবু কোনো রোগী দেখেন না, আজ তো ছুটির দিন। আর তাছাড়া এই দুপুরবেলা কেউ বাড়ি চলে আসে, চেম্বার থেকেও তো একটা ফোন করতে পারতেন। কোনো কথার উত্তর না দিয়ে শ্রীতমা প্রিয়ব্রতর দিকে একবার তাকিয়ে পা বাড়ালো বাইরের দিকে। বাইরে তখন প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। পেছন থেকে ডেকে যাচ্ছে প্রিয়ব্রত, শ্রীতমা যেও না প্লিজ, শ্রীতমা। কিন্তু কে শোনে কার কথা? ছাতাটা হ্যাঁসকাটানে খুলে সোজা হেঁটে চলল সে। কিন্তু ছাতা খুললেও ভিজে যাওয়া আটকানো যাচ্ছে না ঠিক মতো। অথচ আজ তার ভিজে যাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে শুধু একটা কথাই বারবার কানে বাজছে, আজ যে আপনার জন্মদিন। পা চলছে ঠিকই, কিন্তু মনটা যেন কোথাও আটকে গেছে। স্টেশন, ট্রেন, লোকজন, সব কিছু যেন অস্পষ্ট। কখন কিভাবে আরামবাগ পৌঁছলো সে নিজেও ঠিক বুঝতে পারল না। নিজের ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা ফাঁকা নীরবতা গ্রাস করলো তাকে। এই নীরবতাটাই তো একসময় তার খুব প্রিয় ছিল। কেউ বকাঝকা করবে না, কেউ কিছু বলবে না, নিজের মতো করে বাঁচার স্বাধীনতা থাকবে। কিন্তু আজ এই নীরবতাটাই যেন তাকে গিলে খেতে আসছে। ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে ধপ করে বসে পড়ল সে। চুল থেকে জল পড়ছে, জামা কাপড় ভিজে গেছে, তবুও সেদিকে নজর নেই তার। চোখ দুটো শূন্য, মাথার ভেতর কেবল একটাই ঝড় বইছে তার। ও তাহলে বিয়ে করছে? ও কি সত্যিই এগিয়ে গেছে? আমাকে এত সহজে ভুলে গেল? পর মুহূর্তেই আবার মনে হচ্ছে, ভুলে গেলে দোষটা কোথায়? আমিই তো তাকে ছেড়ে চলে এসেছিলাম। আর পারছে না সে নিজেকে সামলাতে। দুহাত দিয়ে মাথা জোরে চেপে ধরল। না না, কিছুতেই ও অমনটা করতে পারে না। ছেড়েছি বেশ করেছি, কিন্তু তাই বলে একবারও ভাবলো না আমার কথা? একবারও মনে পড়ল না এই দিনটা কার সাথে কাটাতো ও? চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তার। পর মুহূর্তে সে ফিসফিস করে বলল, আমি তো ভুলে যাইনি, আমি শুধু নিজেকে ভুলিয়ে রেখেছিলাম।
এমন সময় হঠাৎ টেবিলের উপর রাখা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে প্রিয়ব্রত নামটা জ্বলজ্বল করছে। হৃদয়টা যেন হঠাৎ থেমে গেল তার। কয়েক সেকেন্ড সে শুধু তাকিয়ে রইল সেদিকে। ফোনটা বাজতেই থাকলো, কিন্তু সে ধরল না। এক মুহূর্তের জন্য ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে বসে রইল। পরক্ষণে মনে হলো, এখন ফোন করার কি আছে, এতক্ষণ তো খুব ব্যস্ত ছিল। ফোনটা কেটে গেল। কিছুক্ষণ নীরবতা, আবার রিং, আবার প্রিয়ব্রত। এইবার সে তাকিয়ে রইল, কিন্তু হাত বাড়ালো না। মনে মনে বলল, ধরবো না, ধরার কি আছে। ফোনটা আবার কেটে গেল, কিন্তু যেন জেদ চেপে গেছে ওপাশে। বারবার ফোন আসতেই থাকলো। প্রতিবারই স্ক্রিনে জ্বলে উঠছে প্রিয়ব্রত নামটা, আর প্রতিবারই শ্রীতমার বুকটা ধক করে উঠছে। শেষমেশ বিরক্তি, অভিমান, কষ্ট সব মিলে হঠাৎ করে ফোনটা তুলে নিল সে। রিসিভ করে ঠান্ডা অথচ কঠিন গলায় বলল, এতবার ফোন করার কি দরকার। ওপাশে কিছুক্ষণ চুপ থেকে প্রিয়ব্রত বলল, তুমি ঠিকঠাক পৌঁছেছ তো? এই সাধারণ প্রশ্নটাই যেন আগুনে ঘি ঢালল। ঝাঁঝালো শ্রীতমা বলল, তাতে আপনার কি? আমি কোথায় গেলাম, বাঁচলাম না মরলাম, এসব নিয়ে এখন আপনার ভাবার দরকার নেই। কে হই আমি আপনার? শ্রীতমা? প্রিয়ব্রত আসতে বলল, না, দয়া করে ওই নামে ডাকবেন না। ওই নামে ডাকবার অধিকার আপনি অনেক আগেই হারিয়েছেন। ওপাশে চুপ। কিছুক্ষণ পর প্রিয়ব্রত বলল, তুমি রেগে আছো, বুঝতে পারছি। না, আমি একদমই রাগিনি। রাগ করার কি আছে? আপনি তো খুব ভালো আছেন, নতুন মানুষ, নতুন জীবন। তুমি কি বলতে চাইছো? গলায় চাপা কষ্ট প্রিয়ব্রতর। যা দেখেছি তাই বলছি। খুব সুন্দর ব্যবস্থা করেছেন। জন্মদিন, পায়েস, মাটন সব ঠিকঠাক চলছে। দীপিকার কথা বলছো? প্রিয়ব্রত শান্ত গলায় জিজ্ঞেস করল। আমি কার কথা বলছি সেটা আপনি ভালো করেই জানেন। আবার নীরবতা। তারপর প্রিয়ব্রত ধীরে বলল, ও খুব ভালো মেয়ে জানো। কদিনের মধ্যে আমাদের সবাইকে বেশ আপন করে নিয়েছে। মা বাবারও ওকে বেশ পছন্দ। হয়েছে, আর অন্যের গুণগান গাইতে হবে না, আমি সব দেখে এসেছি। আরে শুনবে তো পুরোটা। আর কিছু শোনার নেই আমার তোমার থেকে, কিন্তু আমার আছে বলার অনেক কিছু। আমি রাখছি, বাই। আর দয়া করে ফোন করে ডিস্টার্ব করবেন না আমায়। শ্রীতমা, প্লিজ রেখো না ফোনটা। কিন্তু প্রিয়ব্রতর কোনো কথাই শুনল না শ্রীতমা। ফোনটা কেটে দিল সে। রাগ করে ফোনটা কেটে দিল বটে, কিন্তু ভেতরে ভেতরে আরও ভেঙে পড়ল সে। দীপিকা খুব ভালো মেয়ে, মা বাবার খুব পছন্দ। কথাটা যেন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেছে 1 সপ্তাহ, কিন্তু শ্রীতমার কাছে যেন সময়টা এক অদ্ভুত ভার নিয়ে থমকেছিল। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোনটা একবার না একবার হাতে নিয়েছে সে। স্ক্রিনে সেই একই নাম, প্রিয়ব্রত, তো কখনো আবার প্রিয়াংশু। রিংটোন বেজেছে, থেমেছে, আবার বেজেছে, কিন্তু শ্রীতমার আঙুল আর রিসিভ বোতাম ছুঁতে পারেনি। নিজেকেই বোঝাতো সে, না আর না। ও যদি নতুন করে জীবন শুরু করতে চায়, তাহলে পুরনো অধ্যায়টা বন্ধ হোক। আমারও দরকার, ওরও দরকার, তাতে দুজনেরই মঙ্গল। কিন্তু কথাগুলো যতবার মনে মনে বলেছে, ততবার বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেছে। বলাটা যত সহজ হয়েছে, সেটা মেনে নেওয়া তার চেয়ে 10 গুণ বেশি কঠিন। তারপরও বাঁচতে হয়, তারপরও করতে হয় দৈনন্দিন কাজগুলো। তাই মনের কষ্টগুলোকে মনের মধ্যে চেপে রেখে সেদিন সে বসেছিল অফিসে। কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও একটা লাইনও পড়তে পারছিল না। হঠাৎ ফোন বেজে উঠল মায়ের। হ্যালো মা, বলো। ওপাশ থেকে একটু থেমে মা বললেন, শোন না, বলছি যে প্রিয়ব্রত নিমন্ত্রণ করেছে, বিয়েতে যেতে হবে। আমি তোর দাদার বৌদি যাচ্ছি, তুই কি যাবি? তোকে ও ফোনে পাচ্ছে না, তাই আমাকে বলল তোকে বলতে। শব্দগুলো যেন কানে ঢুকেও বিশ্বাস হচ্ছিল না শ্রীতমার। বিয়ে? নিজের অজান্তে শব্দটা ঠোঁট ছেড়ে বেরোলো, কিন্তু যেন নিজের গলাও চিনতে পারল না সে। মা বললেন, ওর মা বাবাও ফোন করেছে, না বলতে পারলাম না রে। মায়ের কথা শুনে চোখ দুটো বন্ধ করে নিল সে। একটা তীব্র ব্যথা বুকের ভেতরে ছড়িয়ে পড়ল, যেন কেউ ধীরে ধীরে ভেঙে দিচ্ছে তাকে। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে, তোমাদের যেটা ইচ্ছা সেটা করো,
বলে ফোনটা কেটে দিল সে। তারপর আর কোনো কাজ করতে পারল না। চোখের সামনে শুধু একটা দৃশ্যই ভাসছে, প্রিয়ব্রত অন্য কারো পাশে, অন্য কারো সঙ্গে, নতুন জীবন। সে নিজের অজান্তেই ফিসফিস করে বলল, এত সহজ? তাহলে নাম চেঞ্জ করে কেন এলো ও? কেন মনের মধ্যে আশা জাগালো? প্রতিশোধ নিচ্ছে তো? বেশ, তাই হোক। আর মা, দাদা, বৌদি সবাই ওর দলে, সবাই আবার যাচ্ছে বিয়েতে। দুদিন আর মায়ের সাথে কথা বলেনি সে। অভিমানটা শুধু প্রিয়ব্রতর ওপরে নয়, মায়ের উপর, দাদার উপর, বৌদির উপর, এমনকি নিজের উপরেও। আমি কেন বুঝতে পারলাম না ওকে? কেন ছেড়ে এলাম? কেন এতদিন পরও ওর উপর বিশ্বাস করতে পারলাম না? কেন? হঠাৎ দুপুরবেলা বৌদির ফোন, শোন, মা একাই চলে গেছে বিয়ে বাড়িতে। কি? চমকে উঠল শ্রীতমা। হ্যাঁ, আর নিজের ওষুধ কিছুই নেয়নি, শরীরটাও নাকি ঠিক নেই। বিয়ে বাড়ি বলে কথা, সবাই ব্যস্ত, কে খেয়াল রাখবে বল? তোর দাদাও যেতে পারবে না, ও অফিসের কাজে আজই বাইরে গেছে। আর আমি বাচ্চা নিয়ে বেরোতে পারছি না। তুই কি একবার যাবি? শ্রীতমা চুপ করে গেল। মনের ভেতর যেন যুদ্ধ। যাবে কি যাবে না? শেষমেশ খুব আস্তে বলল, আমি যাচ্ছি। বিয়ে বাড়ির সামনে পৌঁছে দাঁড়াতেই তার বুকটা ধকধক করতে লাগলো। আলো ঝলমল করছে চারদিক, শঙ্খধ্বনি, হাসি, লোকজনের ভিড়, সব কিছু যেন উৎসব মুখর। কিন্তু তার ভেতরে শুধু একটা চাপা ভয়। ধীরে ধীরে ভিতরে ঢুকলো সে। চোখ সোজা গিয়ে পড়ল মণ্ডপে। আর সেই মুহূর্তেই তার পা থেমে গেল। কনের সাজে বসে আছে দীপিকা, লাল শাড়ি, মাথায় ঘোমটা, চোখ নামানো। কিন্তু বর তো প্রিয়ব্রত নয়। বরের আসনে বসে আছে অংশু। কয়েক সেকেন্ড, না হয়তো তার থেকেও বেশি সময় ধরে সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে সে কি স্বপ্ন দেখছে। ঠিক তখনই পিছন থেকে একটা চেনা গলা, এসেছ? ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সে। দেখল প্রিয়ব্রত। আজ তার চোখে কোনো দূরত্ব নেই, কোনো আড়াল নেই, শুধু সেই চেনা গভীরতা। শ্রীতমা কাঁপা গলায় বলল, এটা কি হচ্ছে? প্রিয়ব্রত হালকা হেসে বলল, বিয়ে। কিন্তু তুমি? আমি? সে একটু মজা করে বলল, আজ আমি বরকর্তা আর কনেকর্তা দুটোই। শ্রীতমার চোখে অবিশ্বাস। প্রিয়ব্রত এবার একটু গম্ভীর হয়ে বলল, দীপিকার অংশু অনেক দিন ধরে একে অপরকে ভালোবাসে, কিন্তু অংশুর বাড়িতে একটু সমস্যা হচ্ছে, তাই আমি ওদের পাশে দাঁড়িয়েছি। সব কিছু ঠিকঠাক করে দিলাম। কথাগুলো শুনে যেন হঠাৎ করেই সব পরিষ্কার হয়ে গেল শ্রীতমার। মানে এতদিন ধরে সে যা ভেবেছিল সব ভুল। দীপিকা প্রিয়ব্রতর জীবনে সেইভাবে নেই। শ্রীতমার বুকের যন্ত্রণাটা সেই মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। তারপরে প্রচণ্ড অপরাধবোধ। চোখে জল এসে গেল তার। সে আস্তে করে বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্রিয়ব্রত চুপ করে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি সবসময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নাও শ্রীতমা, আগেও নিয়েছিলে, আর এবারও। এই কথায় কোনো রাগ নেই, শুধু একটা ক্লান্ত সত্য। যা শুনে শ্রীতমা ভাঙা গলায় বলল, আমি তোমার ফোন ধরিনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে পুরোপুরি ভুলে গেছো। তাহলে এতবার ফোন করতাম কেন? খুব শান্তভাবে উত্তর দিল প্রিয়ব্রত। শ্রীতমা কোনো কথা বলতে পারল না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার। এদিক ওদিক তাকিয়ে তা মুছে নিয়ে বলল, এইবার কি খুব দেরি হয়ে গেছে? তা শুনে প্রিয়ব্রত কিছুক্ষণ চুপ করে রইল। মণ্ডপে তখন আগুন জ্বলছে, মন্ত্র পড়া চলছে। তারপর অভিমানের সুরে সে বলল, তুমি যদি আবার চলে যাও তাহলে দেরি হয়ে যাবে। আর যদি না যাই? কাঁপা গলায় বলল শ্রীতমা। প্রিয়ব্রত তার দিকে হাত বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল, তাহলে আবার শুরু করা যায়। এই কথাটার জন্যই যেন এতদিন অপেক্ষা করছিল শ্রীতমা। আর সে নিজেকে আটকাতে পারল না। ধীরে ধীরে এগিয়ে এসে প্রিয়ব্রতর হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আর যেতে চাই না। প্রিয়ব্রত খুব আস্তে তার হাতটা চেপে ধরে বলল, তাহলে থাকো, অসুবিধা নেই। তবে একবার থেকে গেলে আর কিন্তু যেতে পারবে না, কথাটা মনে রেখো। কি কি কি? চলো, ওদিকে বিয়ে হয়ে গেল তো। মণ্ডপে তখন সিঁদুরদান চলছে, একটা নতুন সম্পর্কের শুরু। আর ঠিক সেই মুহূর্তে পুরনো ভাঙা সম্পর্কটাও নতুন করে জোড়া লাগলো।
কারণ ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না, শুধু সময় নিয়ে ফিরে আসার পথ খুঁজে নেয়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।